ওকে, আমাদের তোমরা সবাই জানো যে আমি যে সাবজেক্টটা পড়াই তোমাদের সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি। আমরা প্রথম শুরু করব একদম এট ফার্স্ট থেকে। অনেকেই বলছিল যে ম্যাডাম প্রথমে কি আছে না আছে মাঝখান থেকে শুরু করার জন্য বুঝতে পারছিলে না, তো এখন আর এই সমস্যাটা হবে না। আমরা একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি পড়ার জন্য 3টা বই সিলেক্ট করেছি। একটা হচ্ছে খালেক স্যারের কর্ম মনোবিজ্ঞান, আর খালেক স্যারের শিল্প মনোবিজ্ঞান, আর রওশন জাহানের কর্ম মনোবিজ্ঞান। এই তিনটা বই তোমাদের লাগবে। তার মধ্যে সবচাইতে যে বইটা বেশি লাগবে সেটা হচ্ছে শিল্প মনোবিজ্ঞান খালেক স্যারের। তো ইন্ডাস্ট্রিয়াল এবং অর্গানাইজেশনাল সাইকোলজি এটা মনোবিজ্ঞানেরই একটা শাখা। আমরা মনোবিজ্ঞানের অনেক শাখা সম্পর্কে প্রথম ইয়ারে দ্বিতীয় ইয়ারে অনেক কিছু শিখেছি, তো সেরকমই একটা শাখা হচ্ছে শিল্প মনোবিজ্ঞান। এটা শুরু থেকেই ফলিত মনোবিজ্ঞান হিসেবে ব্যবহার করা হয়। ফলিত মনোবিজ্ঞান বলতে তোমরা জানো যে মৌলিক মনোবিজ্ঞান হচ্ছে যেখানে মনোবিজ্ঞানের বিভিন্ন মানুষের আচরণের বিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান। তো মনোবিজ্ঞানের বিভিন্ন সূত্র তৈরি করে ফলিত মৌলিক মনোবিজ্ঞান, আর সেই সূত্রগুলো প্রয়োগ করে হচ্ছে ফলিত মনোবিজ্ঞান। তো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি যখন শুরু হয় তখন থেকেই এটা মৌলিক ফলিত দুটা মনোবিজ্ঞান হিসাবেই কাজে লাগায় এটা। আর মূলত ইন্ডাস্ট্রিতে, তবে ইন্ডাস্ট্রি শুধু না, বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি সব প্রতিষ্ঠানেই এই শিল্প মনোবিজ্ঞান, যেটা শিল্প এবং সাংগঠনিক মনোবিজ্ঞানের ব্যবহার রয়েছে। এবং সবচেয়ে বেশি ব্যবহার আমাদের ইন্ডাস্ট্রিতে। তো 1917 সালে এটা শুরু হয়। এটা যখন একটা জার্নাল প্রকাশ হয়, যেটা হচ্ছে জার্নালটার নাম হচ্ছে জার্নাল অফ অ্যাপ্লাইড সাইকোলজি। জার্নাল অফ অ্যাপ্লাইড সাইকোলজি শুরু হওয়ার পর থেকেই এই মনোবিজ্ঞানটা, শিল্প মনোবিজ্ঞানটা ফলিত মনোবিজ্ঞান হিসাবে আসে। এবং তখন যখন থেকে শুরু হয় তখন থেকেই ফলিত মনোবিজ্ঞান হিসেবে ব্যবহার করা হয়, এবং এর যে সূত্রগুলো তৈরি করা হয় শিল্প মনোবিজ্ঞানের, সেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা শুরু করে। তো এর মূল লক্ষ্যটাই হচ্ছে যে আমাদের শিল্প প্রতিষ্ঠানের কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় সেটা দেখা, কারণ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে মানুষ জড়িত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো শিল্প মনোবিজ্ঞানের সাথে মানুষ জড়িত। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সঙ্গে মানুষ জড়িত, কারণ মানুষ নিয়েই কাজ করা হয়, সুতরাং মানুষের আচরণটাই এখানে দেখা হয়। তো মানুষের আচরণের উপরে নির্ভর করে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কেমন হবে। তো এই আমাদের শিল্প মনোবিজ্ঞানটার মূল লক্ষ্যই হচ্ছে যে উৎপাদন যে করবে প্রতিষ্ঠানের, সেটার গুণগত মান কেমন হচ্ছে, পরিমাণগত মান কেমন হচ্ছে সেটা দেখা এই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি দেখে থাকে। তো এটা মূল লক্ষ্য। আর এর সাথে যে সারাউন্ডিং লক্ষ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে কোন কোন মানুষকে আমি নিয়োগ করব, কোন মানুষকে আমি নিয়োগ করব, তাকে দিয়ে আমি কতটুকু ফল আশা করতে পারি, এবং আমার উৎপাদন বৃদ্ধিতে সে কতটুকু সহায়তা করতে পারে, সেই ধরনের মানুষ আমি নিয়োগ করব। অর্থাৎ তোমার এমপ্লয়ি সিলেকশনের ক্ষেত্রে এটা কাজ করে। আবার মানুষের যে কর্মসন্তুষ্টি, যে একজন মানুষ প্রতিষ্ঠানে কাজ করছে, সবাই তো কর্মসন্তুষ্টি নিয়ে কাজ করে না, তো এই কতটুকু কর্মসন্তুষ্টি তার মধ্যে আছে এগুলো নিয়ে কাজ করে থাকে। তারপরে প্রতিষ্ঠানের কিভাবে দুর্ঘটনা কমানো যায়, কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, কত ঘন্টা কাজ করলে টায়ার্ডনেস আসবে না, উৎপাদন ভালো বৃদ্ধি পাবে, তারপর শ্রমিক মালিকের সঙ্গে সম্পর্ক কেমন হবে, কি ধরনের যন্ত্র তৈরি করতে হবে যে যন্ত্রটা মানুষের উপযোগী হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, ভুল ত্রুটি কম হবে, তারপরে শিল্পে অ্যাক্সিডেন্ট কম হবে। এই সকল দিক মূলত দেখে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি। তো আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট একটু তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি কি এটা সম্পর্কে ধারণা দিলাম আমি।
দেখো, মনোবিজ্ঞানের যে শাখা কারখানা ও ব্যবসার ক্ষেত্রে সংগঠিত মানব আচরণের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান করে তাকে শিল্প মনোবিজ্ঞান বলে। এর উদ্দেশ্য রয়েছে দুইটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষের আচরণের মূল সূত্র নির্ণয় করা। এটাই হচ্ছে মৌলিক দিক, যে মানুষের আচরণ এর বিভিন্ন সূত্র আছে। শুধু মানুষের আচরণ মানুষকে নিয়ে গবেষণার মাধ্যমে সূত্র তৈরি করা হয়নি। আমরা ইন্ট্রোডাকশন সাইকোলজিতে পড়েছি যে বিভিন্ন সূত্র তৈরি করেছে মানুষের আচরণ। তো মানুষকে সবসময় পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি, তো সেক্ষেত্রে প্রাণীকে পরীক্ষা নিরীক্ষা করে প্রাণীর সাথে যেহেতু মানুষের আচরণের অনেক মিল আছে, সেটার প্রেক্ষিতে অনেক সূত্র তৈরি করেছে, মানুষের আচরণের মূল সূত্র নির্ণয় করেছে। তো এই সূত্রগুলো যে নির্ণয় করছে, বিভিন্ন সূত্র, প্যাভলভের সূত্র, স্কিনারের সূত্র, মোটিভেশনের বিভিন্ন সূত্র, তো এই সকল যে সূত্র নির্ণয় করা কাজ, এটা হচ্ছে মনোবিজ্ঞানের শিল্প মনোবিজ্ঞানের মৌলিক দিক। আর আচরণগত দক্ষতা উন্নয়নের জন্য এই মূল সূত্রকে বা নীতিগুলোকে যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে ফলিত দিক। অর্থাৎ আমি যে সূত্রগুলো তৈরি করেছি বা বিভিন্ন বিজ্ঞানীরা যে সূত্রগুলো তৈরি করেছে শিল্প মনোবিজ্ঞানে, সেই সূত্রগুলোকে যখন আমি অ্যাপ্লাইড ক্ষেত্রে প্রয়োগ করছি বা শিল্প প্রতিষ্ঠানে প্রয়োগ করছি, প্রয়োগ করে আমার অনেক উন্নতি হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের বা উৎপাদন বাড়ছে, তো সেটা আমার ফলিত দিক। এই দুইটাই আমাদের মেইন উদ্দেশ্য। আর এই শিল্প মনোবিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক দিক আর একটা হচ্ছে ফলিত দিক। কিছুক্ষণ আগেই বললাম যে মানুষের আচরণের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে আচরণের মূলনীতি বা তত্ত্ব আবিষ্কার করে মৌলিক দিক। আর ফলিত দিক হচ্ছে প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা নিরসনের কাজে মনোবিজ্ঞানের মূলনীতিগুলো প্রয়োগ করে। এখন আমাদের অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের খুব আসে, গতবার না আসলে এবার আসবে, যে শিল্প মনোবিজ্ঞান ফলিত বিজ্ঞান হিসাবে শিল্প মনোবিজ্ঞান মানে কি কি ফলিত দিক আছে শিল্প মনোবিজ্ঞানে, সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করব। তো যখন কোনো মনোবিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে বস্তুর আকৃতি, বৈপরীত্য, গতিশীলতা, রং, নূতনত্ব প্রভৃতি মনোযোগ আকর্ষণের মূল কারণ, তখন তার গবেষণালব্ধ জ্ঞানকে মৌলিক মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে গণ্য করা হয়। তো এই এই বস্তুর আকৃতি, বৈপরীত্য, গতিশীলতা, রং, নূতনত্ব, এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। গবেষণা হয়ে বিভিন্ন জিনিস পেয়েছে। যেমন আমরা জানি যে লাল আলো, এটা আমরা অনেক দূর থেকে দেখতে পাই, এই কারণে সিগন্যালের লাল বাতি দেওয়া হয়, যে লাল আলো দূর থেকে দেখানো হয়, তাহলে গাড়ি লাল বাতি দেখে থামবে। এরকম তারপরে আকৃতি, কোন আকৃতির বস্তু মানুষের দৃষ্টিতে বেশি আকর্ষণীয় হয়, তারপর বৈপরীত্য, তারপর নূতনত্ব, রং, এগুলো নিয়ে বিভিন্ন তত্ত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। সেই তত্ত্বগুলো কিভাবে আমাদের শিল্প মনোবিজ্ঞানের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে, সেটা আমরা এখন জানবো। আচ্ছা, দেখো এখানে একটা বিল বোর্ড দেখছো। আমাদের এই বিল বোর্ডের যে ছবিগুলো দেওয়া হয়, এগুলোতে শিল্প মনোবিজ্ঞানের একটা বড় অংশ হচ্ছে বিজ্ঞাপন। কারণ তোমার উৎপাদনের ক্ষেত্রে, তোমার উৎপাদনের যদি ক্রেতা না থাকে, ও তুমি উৎপাদন করলে কিন্তু সেটা যদি বিক্রি না করতে পারলে, তাহলে তুমি কিন্তু লাভবান হবে না। সুতরাং আর এই বিক্রি করার ক্ষেত্রে বিজ্ঞাপন একটা বড় ভূমিকা রাখে। আর এই বিজ্ঞাপনের ক্ষেত্রে মনোবিজ্ঞানের অনেক নীতি প্রয়োগ করা হয়, প্রত্যক্ষণের নীতি যেগুলো আছে সেগুলো প্রয়োগ করা হয়। যেমন বড় বস্তু আমাদের দৃষ্টিতে বেশি আকর্ষণীয় হয়, লাল রং আমাদের দৃষ্টিতে বেশি আকর্ষণীয় হয়, তো মানুষ লাল রঙের দিকে তাকাবে। আবার যদি ছোট জিনিস থাকে, ছোট করে দেওয়া হয়, তাহলে কিন্তু অতটা চোখে পড়বে না। দেখো এখানে কোকা কোলার একটা বিজ্ঞাপন, কোকা কোলার ছবিটা দিয়েছে। তো এক্ষেত্রে তুমি তোমার লাল রং ব্যবহার করেছে, তোমার সহজেই তোমার চোখে পড়বে, এটা তোমার দেখা হয়ে গেল, তুমি তখন কি করবে, কোকা কোলাটা কিনে খাবে।
তো এটা এটার কথা বলেছে। তারপরে আবার গতিশীল বস্তু, দেখো এখন বিলবোর্ড গুলো তাকালে দেখবে যে বিলবোর্ড গুলো গতিশীল হচ্ছে, গতিশীলতা আছে, মানে বৈদ্যুতিক ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়েছে, এতে গতিশীল বস্তু আমাদের দৃষ্টিতে বেশি আকর্ষণীয় হয়, এ কারণে গতিশীলতা ব্যবহার করা হয়। এগুলো সব মনোবিজ্ঞানের প্রত্যক্ষণের যে নীতিগুলো আছে সেগুলোর প্রেক্ষাপটে তো এই বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়। এটাই হচ্ছে আমাদের শিল্প মনোবিজ্ঞানের ফলিত দিক। এটা আমি যেমন দেখো এখানে বলেছে যে ছোট আকৃতির বস্তুর চেয়ে বড় আকৃতির বস্তু, গতিশীল বস্তু বেশি মনোযোগ আকর্ষণ করে। এটা গেল একটা উদাহরণ ফলিত মনোবিজ্ঞানে কিভাবে আমাদের নীতিগুলো প্রয়োগ করা হয়েছে। তারপরে আরেকটা দেখো এখানে সিগন্যালের কথা কিছুক্ষণ আগেই বলেছি। সিগন্যালের ক্ষেত্রে দেখা গিয়েছে যে লাল, সবুজ আর নীল, হলুদ আলো, এগুলো দৃষ্টি আকর্ষণে বেশি ফলপ্রসূ। এ কারণে এই সিগন্যালের বাতিগুলো এই কালার দেওয়া হয় এক একটা মিনিং বোঝানোর জন্য। তারপরে আরেকটা অ্যাপ্লাইড দিক হচ্ছে যে জনশক্তিকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হলে প্রত্যেকের ক্ষমতা ও প্রবণতা অনুসারে তাকে কাজে নিয়োগ করা। এর অর্থ হচ্ছে যে আমি আমার যেদিকে সামর্থ্য, সবার কিন্তু সব দক্ষতা থাকে না, এক একজন এক এক দিকে ভালো করে। তো যে যেদিকটা ভালো করবে সেই দিকে যদি তাকে কাজে লাগানো যায় তাহলে আমার উৎপাদনটা বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে কি করা হয়, আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট আছে, সেই টেস্টের মাধ্যমে সে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোতে ওই সাইকোলজিক্যাল টেস্ট করার মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করা হয় যে সে কোন দিকে বেশি দক্ষ, যে দিকে বেশি দক্ষ সেই অনুসারে, বা তার প্রবণতা কোন দিকে, তার প্রেষণা কোন দিকে, তো এগুলো এগুলো বিচার বিশ্লেষণ করে তাকে নিয়োগ দেওয়া হয় এবং দেখা যায় যে সেই মানুষটার কর্মসন্তুষ্টিটাও বেড়ে গিয়েছে, কারণ সে কাজটা যথাযথভাবে করতে পারছে এবং প্রতিষ্ঠানের উন্নয়নও হচ্ছে, উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। এটা একটা গেল ফলিত দিক। এরপরে ফলিত দিক আরেকটা দেখো যে অল্প খরচে কম সময়ে বেশি লোককে কার্যকরীভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষণের মূলনীতিগুলো প্রয়োগ করা হয়। আমাদের শিক্ষণের অনেক মূলনীতি তোমরা পড়েছো ইন্ট্রোডাকশন অফ সাইকোলজিতে, তারপরেও আমি জাস্ট একটু দিয়ে দিয়েছি যে শিক্ষণের মূলনীতিগুলো, এই যে ল অফ লার্নিং এর মূলনীতিগুলো কি কি ছিল সেগুলো আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি, যে ল অফ রেডিনেস, ল অফ ইফেক্ট, ল অফ এক্সারসাইজ। এই নীতিগুলো ব্যবহার করে আমাদের শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং দেওয়া হয়। যেমন শিল্প প্রতিষ্ঠানে কোন ব্যক্তিকে ট্রেনিং দিতে হবে, আদৌ সে তাকে যদি ট্রেনিং দেওয়া হয় কার্যকরী হবে কিনা, আমার উৎপাদন বাড়বে কিনা, সবাইকে সব ট্রেনিং দেওয়া যায় না, কার কোথায় ল্যাকিং, এবং তাকে কিভাবে উন্নতি করতে হবে, এই সকল দিকগুলো তোমার ল অফ লার্নিং এর প্রেক্ষাপটে শিল্প প্রতিষ্ঠানে দিয়ে থাকে। এবং দেখা যায় যে এই লার্নিং এর নীতিগুলো যদি প্রয়োগ করে ট্রেনিং প্রশিক্ষণগুলো দেওয়া যায় তাহলে প্রশিক্ষণ অনেক কার্যকরী হয়েছে এবং পরবর্তীতে গবেষণা করে দেখা গিয়েছে যে তারা উৎপাদনের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষেত্রে ভালো অবদান রাখছে এবং প্রতিষ্ঠান লাভবান হচ্ছে। এটা গেল একটা প্রয়োগ। এরপরে তোমার আরেকটা ফলিত দিক বা প্রয়োগের কথা বলি। এটা হচ্ছে শিল্প কারখানায় নিয়োজিত কর্মচারীদের কর্মে উদ্দীপ্ত করার জন্য প্রেষণা তত্ত্বকে সফলভাবে প্রয়োগ করেছেন। তোমরা প্রেষণা তত্ত্ব পড়েছো প্রথম ইয়ারে, তো প্রেষণা তত্ত্ব আমি একটু জাস্ট দিয়ে দিয়েছি যে প্রেষণা তত্ত্বে কি কি আছে। এই সকল নীতিগুলো ব্যবহার করা হয় শিল্প প্রতিষ্ঠানে। শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করে বিভিন্ন, তোমরা মোটিভেশনাল স্পিচ শোনো, তাতেও তোমাদের অনেক কিছু মনে হয়, মনের মধ্যে একটা উদ্দীপনা জাগায় যে না আমি ভালো করতে পারবো। তো এরকম মোটিভেশনাল বিভিন্ন তত্ত্ব প্রয়োগ করে দেখা গিয়েছে যে কর্মীদের উদ্দীপ্ত করা গিয়েছে এবং এক্ষেত্রে কাজে তাদেরকে মনোযোগী করা গিয়েছে এবং উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এরপরে ফলিত মনোবিজ্ঞানের আরেকটা উদাহরণ আমি দেই। প্রত্যেকক্ষণের মূলনীতিগুলোকে যন্ত্রপাতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রয়োগ করে মানুষের ভুল ত্রুটি এড়ানো যায় এবং যতটা সম্ভব দুর্ঘটনা কমানো যায়। এখানে প্রত্যেকক্ষণের নীতির কথা বলেছে, আমি এই সাইডে নীতিগুলো দিয়েছি তোমাদের জাস্ট মনে করার জন্য, কারণ এগুলো তোমরা পড়ে এসেছো। তো এই প্রত্যেকক্ষণের নীতিগুলো ব্যবহার করা হয় যখন কোনো একটা যন্ত্র তৈরি করা হয়। আমি যে যন্ত্রটা ছবি দিয়েছি এটা হচ্ছে পাইলটের, এটা হচ্ছে
বিমানের ককপিট, হ্যাঁ, এই সামনের অংশটা দেখো, সামনের অংশটায় অনেক যন্ত্রপাতি রয়েছে, এগুলোতে বিভিন্ন কালার করা হয়েছে, আবার বিভিন্ন আকৃতি দেওয়া হয়েছে, বিভিন্ন শেপ দেওয়া হয়েছে, যাতে পাইলটের কোনো ভুল ত্রুটি না হয়, যে কোন সিগন্যালের অনুসারে কি কাজ করতে হবে, সে ধরনের ভুল ত্রুটি যাতে কম হয়, দুর্ঘটনা যাতে হ্রাস পায়, এ কারণে প্রত্যক্ষণের নীতি অনুসরণ করে এই যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়। তো এক্ষেত্রেও আমাদের শিল্প মনোবিজ্ঞান অনেক এগিয়ে। তো মৌলিক মনোবিজ্ঞানীর গবেষণার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানব আচরণকে ব্যাখ্যাকল্পে কোনো তত্ত্ব মতবাদ প্রতিষ্ঠা করা বা প্রচলিত মতবাদের পরিবর্তন ও পরিশোধন করা। ফলিত মনোবিজ্ঞানীর গবেষণার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গবেষণালব্ধ জ্ঞানকে মানুষের ব্যবহারিক কল্যাণে প্রয়োগ করা। আশা করি ফলিত মনোবিজ্ঞান মৌলিক মনোবিজ্ঞানের তফাৎটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে জানবো, যদিও এটা সিলেবাসে নাই, তবুও তোমাদের প্রশ্নে আসতে পারে, কারণ এটা অনেক কমন একটা প্রশ্ন। আর যেহেতু শিল্প মনোবিজ্ঞান শুরুতে পড়ছো, সুতরাং বিষয়বস্তু তোমাদের জানতেই হবে, না হলে বুঝতে পারবে না যে শিল্প মনোবিজ্ঞান কোন কোন দিকটা নিয়ে কাজ করছে। তো প্রথম বিষয়বস্তুর প্রথমটাই হচ্ছে কর্ম এবং কর্মী বিশ্লেষণ করে থাকে শিল্প মনোবিজ্ঞান। কর্ম বিশ্লেষণ মানে কর্মের প্রকৃতি, কর্ম কি ধরনের কাজ করতে হবে, কোন সেক্টরে কাজ করতে হবে, মানে কর্ম সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিশ্লেষণ করে থাকে শিল্প মনোবিজ্ঞান। আর কর্মী বিশ্লেষণ মানে, কর্মী মানে তোমার যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মচারী, তাদেরকে বিশ্লেষণ করে শিল্প মনোবিজ্ঞান, অর্থাৎ তার যোগ্যতা কতটুকু আছে, তার চাকুরির এক্সপিরিয়েন্স কতটুকু আছে, সে তার এই ক্ষেত্রে ট্রেনিং কোনো আছে কিনা, সেই ক্ষেত্রে ভালো করতে পারবে কিনা, কোন ক্ষেত্রে দিলে তাকে ভালো হবে, এই সকল বিশ্লেষণ করে থাকে শিল্প মনোবিজ্ঞান। অর্থাৎ কর্মের প্রকৃতি, অবস্থা এবং কর্ম প্রক্রিয়া সম্বন্ধে সঠিক তথ্য সংগ্রহ করা এবং তা পর্যালোচনা করে থাকে শিল্প মনোবিজ্ঞান। এরপরে কি করে, কর্মচারী নির্বাচন। কর্মচারী নির্বাচন করে থাকে, অর্থাৎ সিলেকশন করে থাকে যে কাকে আমি বাছাই করে নিব। অনেক এমপ্লয়ি আসে, তার মধ্য থেকে যাকে বেশি যোগ্য মনে হয়, এবং এক্ষেত্রে আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট ব্যবহার করা হয়, টেস্ট ব্যবহার করে যাকে বেশি যোগ্য মনে হয় তাকেই সিলেক্ট করা হয়। এই কর্মচারী নির্বাচনটাও কাজ করে থাকে। এরপরে ট্রেনিং, শিল্পে প্রশিক্ষণ, কাকে প্রশিক্ষণ দিতে হবে, কাকে প্রশিক্ষণ দিলে ফলপ্রসূ হবে, আদৌ তার প্রশিক্ষণের দরকার আছে কিনা, বা প্রশিক্ষণের কারণে তোমার শ্রম, সময় এগুলো নষ্ট হচ্ছে কিনা, তারপর প্রশিক্ষণ থেকে আসার পরে সে আগের চাইতে ভালো করছে কিনা, এই সকল দেখাশোনা করে থাকে শিল্প মনোবিজ্ঞান। এরপরে কর্মবিজ্ঞান। কর্মবিজ্ঞান তোমাদের পড়িয়েছি, তারপরেও একটু বলি। কর্মবিজ্ঞান হচ্ছে যে আমার মানুষের উপযোগী করে যন্ত্র তৈরি করতে হবে। মানুষের উপযোগী করে যন্ত্র তৈরি করলে সেটা মানুষও খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে এবং ভুল ত্রুটিও কম হবে। তো মানুষের উপযোগী করে যন্ত্র তৈরি করার ক্ষেত্রেও শিল্প মনোবিজ্ঞান অনেক ভূমিকা রাখে। এরপর কর্মদক্ষতা ও ক্লান্তি। তো আমাদের প্রথমত তোমরা জানো যে আগে মানুষ অনেক অনেক ঘন্টা কাজ করত, তাদের কর্মঘন্টা কোনো ছিল না। পরবর্তীতে মে দিবস হয়, যে শ্রমিকরা আন্দোলন করে যে আমরা 8 ঘন্টার বেশি কাজ করব না। তবে পরবর্তীতে গবেষণায় দেখা গিয়েছে যে 8 ঘন্টা কাজ করলে শ্রমিকদের মধ্যে ওই ধরনের ক্লান্তি আসে না, এবং কাজের মধ্যে যদি একটু বিরতি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উৎপাদন আরো বৃদ্ধি পায়, এবং একটানা যদি অনেকক্ষণ কাজ করে তাহলে সেক্ষেত্রে ত্রুটি এবং ভুলভ্রান্তি, দুর্ঘটনার পরিমাণও বৃদ্ধি পায়। সুতরাং এই সকল বিষয় নিয়ে গবেষণা করা এবং এই সকল ক্ষেত্রে মূলনীতি তৈরি করা এবং এগুলো অ্যাপ্লাই করাও শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্গত। এরপর কর্মে শৈল্পিক দুর্ঘটনা। কেন দুর্ঘটনা হচ্ছে, এটা যন্ত্রের ত্রুটির কারণে দুর্ঘটনা হচ্ছে না অন্য কি কারণে দুর্ঘটনা ঘটছে সেগুলো খতিয়ে দেখা, এবং কিভাবে দুর্ঘটনা হ্রাস করা যায়, কিভাবে দুর্ঘটনার প্রতিকার করা যায়, এগুলোও শিল্প মনোবিজ্ঞান দেখে থাকে।
এরপরে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মানে মানবিক আচরণ, শিল্পে মানবিক সম্পর্ক, শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক কেমন হবে এবং এক্ষেত্রে কেমন সম্পর্ক হলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং সরকারের সাথে ট্রেড ইউনিয়নের সাথে কি ধরনের সম্পর্ক থাকতে হবে একটা ইন্ডাস্ট্রির, সে সকল বিষয়ও তদারকি করে থাকে শিল্প মনোবিজ্ঞান। এরপরে কর্মসন্তুষ্টি ও কর্মচারী মনোবল। কর্মসন্তুষ্টি নিয়ে যদি কেউ কাজ করে তাহলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে এবং তোমার কর্মে সে যে হচ্ছে বিরতি দেওয়া অথবা অবহেলা করা কর্মের প্রতি বা ফাঁকিবাজি করা, এগুলো যদি তার কর্মে সন্তুষ্টি থাকে সেটা হবে না এবং এক্ষেত্রে তোমার কর্মচারীর মনোবলও বৃদ্ধি পাবে এবং কর্মসন্তুষ্টি বাড়ানোর জন্য কোনো প্রতিষ্ঠান কি কি কাজ করতে পারে, যেমন বেতন বৃদ্ধি, এই সকল বিষয়ে আসলে দেখে থাকে শিল্প মনোবিজ্ঞান। আমরা এগুলো সব আমাদের এক একটা চ্যাপ্টার আছে, আমরা ডিটেল আলোচনা করব। এরপরে বিজ্ঞাপন ও ভোক্তা জরিপ। বিজ্ঞাপনটা একটা কিছুক্ষণ আগেও বলেছি যে শিল্প মনোবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিজ্ঞাপন, কারণ বিজ্ঞাপনের মাধ্যমেই তোমার তোমার যে প্রোডাকশন সেগুলোর বিক্রি কেমন হবে এবং তুমি যে প্রোডাকশন যেটা তৈরি করছো সেটা কতজন মানুষ ব্যবহার করছে, যে ভোক্তা জরিপের মাধ্যমে এগুলো দেখে এবং এগুলো শিল্প মনোবিজ্ঞান দেখে থাকে। এরপরে শিল্প মনোবিজ্ঞানের গবেষণা, লাস্ট টপিক। শিল্প মনোবিজ্ঞানের গবেষণাটাও করে থাকে শিল্প মনোবিজ্ঞানের গবেষণাটাও করে থাকে শিল্প মনোবিজ্ঞানীরা। এক্ষেত্রে এক্ষেত্রে গবেষণার মাধ্যমে অনেক তথ্য উঠে এসেছে। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা গবেষণা হয় 1928 সালে হরথন গবেষণা, তোমরা নাম শুনে থাকবে। হরথন গবেষণা, এটা ইউএসএ শিকাগো শহরে একটা প্রতিষ্ঠানে হরথন গবেষণা হয়। এই গবেষণার মাধ্যমেই চলে আসে সাইকোলজির যে একটা শিল্পের ক্ষেত্রে সাইকোলজির যে একটা বড় ভূমিকা রয়েছে, শিল্পের মানবিক আচরণ, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, পেশনা, মনোবল, এগুলো সব উঠে আসে এই গবেষণার মাধ্যমে। সুতরাং দিন দিন এই শিল্প মনোবিজ্ঞানের গবেষণা বৃদ্ধি পাচ্ছে। তো এটাও শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তুর একটা অন্তর্গত, যে গবেষণা যত হবে তত আমাদের এই সেক্টরে উন্নয়ন বৃদ্ধি পাবে। তো এটুকুই আজকে। আমরা পরবর্তীতে মনোবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে জানবো, শিল্প মনোবিজ্ঞানের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেন বিষয়বস্তু আর মৌলিক কি ফলিত বিজ্ঞান হিসাবে শিল্প মনোবিজ্ঞান, এই দুটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ওইটা যদি গতবার চলে আসে তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন হবে ঐতিহাসিক পটভূমি। এই অধ্যায়ের জন্য এই দুটা প্রশ্ন করলেই হবে আশা করি। মেয়েরা, তোমাদের বুঝতে অসুবিধা হলে বলো, আমি রিপিট করব এখন। ম্যাডাম আমরা মানে ডিটেলস পাবো কোন বইটাতে? শিল্প মনোবিজ্ঞানের খালেক স্যারের বই, এটাতে ডিটেল আছে। শিল্প মনোবিজ্ঞান, খালেকুজ্জামান না, ডক্টর আব্দুল খালেক, শিল্প মনোবিজ্ঞান, এই বইটা কিনো। যদি নীলক্ষেতে যাও এখন, আপাতত যাওয়ার দরকার নাই কোনো কারণ ছাড়া, লেকচার গুলো ফলো করো, পয়েন্ট গুলো মুখস্থ করে ফেলো, আর পরে যখন সময় সুযোগ হয় আর গেলেও খুব সেফটি নিয়ে নীলক্ষেতে যেয়ে শিল্প মনোবিজ্ঞানের বইটা কিনে নিয়ে আসো আর কর্ম মনোবিজ্ঞান রওশন জাহানের বইটা নিয়ে আসো। আপাতত শিল্প মনোবিজ্ঞান যে ফলিত বিজ্ঞান হিসেবে শিল্প মনোবিজ্ঞানের ভূমিকা, এটা তো ম্যাম এই বইয়ে পাওয়া যায়নি, ডক্টর আব্দুল খালেক। জি ম্যাডাম। হ্যাঁ শোনো, তোমরা বুঝতে পারো নাই এজন্য এখানে ডক্টর আব্দুল খালেকের বইয়ের যে অংশটা আমি বলে দিই তোমাদের কোনটা ফলিত মনোবিজ্ঞান, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের মূলনীতিগুলোর প্রয়োগ, বুঝছো? এটাই ফলিত মনোবিজ্ঞান হিসেবে এইটুকু পড়লেই তোমাদের হবে, আর বাইরের কিছু পড়তে হবে না। উদাহরণ একটু দিও, এটাই হবে, বুঝছো? আমি এখান থেকেই নিয়েছি। আর কোনো প্রশ্ন ম্যাম থাকলে কোশ্চেন দুইটা আরেকবার একটু বলে দেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ফলিত বিজ্ঞান হিসাবে শিল্প মনোবিজ্ঞান আলোচনা করো, এরকম আর কি। ফলিত মনোবিজ্ঞান হিসাবে শিল্প মনোবিজ্ঞান আলোচনা করো আর শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু লিখো।
লক্ষ্য আসতে পারে, লক্ষ্য উদ্দেশ্য এগুলো সব শর্ট কোশ্চেন। সাধারণত তোমাদের ব্রড কোশ্চেন হয়, তো তো এই এই দুইটাই ব্রড কোশ্চেন এখানে। দুইটা একসঙ্গে আসবে, বুঝছো? দুইটা একসঙ্গে অথবা আলাদা আলাদাও আসতে পারে, তোমরা ডিটেল পড়ে নিবে দুইটা। আচ্ছা ম্যাডাম। আর এটা না ম্যাম আসলে, একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি কয়েকদিন আগে হচ্ছে নীলক্ষেতে গিয়েছিলাম, তো ওইখানে যে আমাদের মানে বই আর কি দেয়, মানে যে বুক সেন্টার থেকে আমরা বই নেই, সেখানে হচ্ছে শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান মোহাম্মদ আবু তাহেরের এই বইটা, মানে ওরা বললো যে এই বইটার মধ্যে তোমরা যে দুইটা বই পড়ো ওই দুইটা বইয়ের মধ্যে সব নাকি পাবা না। আর হচ্ছে এই বইটা দিল, বললো যে এই বইটার মধ্যে নাকি 6 থেকে 7টা চ্যাপ্টার ইনক্লুড। তো এটা কি কিনবো ম্যাম আমরা? আমি তো ওই বইটা দেখি নাই, বুঝছো? আমার মেইন বই হচ্ছে খালেক স্যারের বই, আমরাই তো এটাই ফলো করব। তোমরা কি খালেক স্যারের বইটা পাচ্ছ না? জি ম্যাম, আমরা খালেক স্যারের বই কিনেছি, কিন্তু তখন কেনার সময় বলতেছে যে এই বইটা তোমরা যে দুইটা বই পড়ো, শুধু শুধু দুইটা বই নিয়ে কি করবে, এইটা বই নিলে তোমরা 6 থেকে 7টা চ্যাপ্টার পেয়ে যেতেছো। তো আমি বলে আমি তো ম্যাডামের ইয়ে ছাড়া নিতে পারবো না, দেখো আমি ম্যাডামকে তো আমি ওই আগে বইটা দেখি নাই, পারবো। তোমাদের ওই বইটা দেখি নাই। যে বইয়ের কথা বলছো তোমরা, ওরাও অনেক হয়তো বা কপি করে কোনো একটা বই একসঙ্গে বের করছে। আমি দেখি নাই, আমি এটা বলতে পারবো না। আমি ওই রওশন জাহান আর খালেক স্যারের বইটাই ফলো করব, বুঝছো? ওকে ম্যাম। আমি মেইন বই ফলো করি। আমি ওই যারা অনুবাদ, দুইটা বই মিলে আরেকটা বই করে, অনেক সময় স্টুডেন্টরা এই কাজগুলো করে, আমি ওইগুলো ফলো করি না সাধারণত। তুমি, ম্যাম তোমরা অবশ্য যদি আমার লেকচারের সাথে মিল পাও কিনতে পারো। জি 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 জি, ওকে ম্যাম, ঠিক আছে। ম্যাডাম আমাদের 7 কলেজের তো সিলেবাস তো অলরেডি তো 1-1.5 বছর হয়ে গেছে, মানে হুম, 17 সাল থেকেই তো হয়েছে। তো সেই অনুযায়ী কি মানে বই কি বের হইতে পারে না? মানে সব যেন একটা বইয়ের মধ্যে পাই এরকম বই। বের তো করে না। বইয়ের করার অনেক নিয়ম আছে, এত সহজে তো হয় না। ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন পর পরই সিলেবাস চেঞ্জ করে দেয়, এজন্য কেউ বই বের করার সাহস পায় না, ও বুঝছো? যাই হোক, আমি তোমাদের বলে দিব, অসুবিধা নাই। তোমরা যদি কোনো বই না কিনো, আমি দরকার হয় ছবি তুলে তোমাদের দিয়ে দিব, বা আসলে ফটোকপি করে নিবে। বা আমাদের সেমিনারে তোমাদের জন্য অনেক বই আছে, তোমরা সেমিনারে মাঝে মধ্যে 2-1 জন করে আসো, আলেয়াও আসে, আলেয়ার সাথে যোগাযোগ করে বই কিছুদিনের জন্য নিয়ে যাও, আবার রেখে যাও, এরকম করে নিতে পারো। ঠিক আছে জি খালেক স্যার? ম্যাডাম। আচ্ছা, আমাদের তাহলে আর আর 3 মিনিট আছে। কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমি ক্লাস ক্লোজ করে দিব। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম তাহলে ওই যে বলো। কর্মী নিয়োগের যে ব্যাপারটা ছিল ওইটার সম্পর্কে কি কোনো প্রশ্ন আসতে পারে? কর্মী নিয়োগ, মানে ওই জব, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কর্মী নিয়োগের আলাদা একটা অধ্যায় আছে, সেখানে আমাদের আলাদা প্রশ্ন আসবে। তবে এই অধ্যায়ে কর্মী নিয়োগ নিয়ে আলাদা প্রশ্ন হবে না, প্রথম অধ্যায়ে। কিন্তু কর্মী নিয়োগের আলাদা অধ্যায় আছে, তখন আমরা কিভাবে কর্মী নিয়োগের পদ্ধতি আছে সেগুলো আমরা শিখবো, তখন আলাদা প্রশ্ন আসবে। হ্যাঁ, জি আচ্ছা ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।